গুড মর্নিং ফ্রেন্ডস, আমি উইনফিলা। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 8ই ডিসেম্বর, আমাদের ক্যাম্প শেষ। এখন 6:30 একটু বেশি বাজে। আমরা ওয়েট করছি সবাই রেডি হয়ে। আমরা আজকে যাব এখান থেকে ভালচার পয়েন্ট। এখানে ভালচার পয়েন্ট বলে একটি জায়গা আছে যেখানে সমস্ত শকুন আর কি একসাথে দেখা যাবে, এরকম একটা আশা আছে। আমরা দূর থেকে, আমি যতদূর শুনেছি, তো যাব, সেখানে গিয়ে দেখা হবে, দেখবো। আর এমনি টুকটাক কিছু পাখি দেখতে দেখতে তো অবশ্যই যাব। জঙ্গলকে বিদায় দিতে হচ্ছে, খুব খারাপ লাগছে, মন একটু একটু খারাপ, কিন্তু কিছু করার নেই, ফিরতে হবে। আজ সবারই একটু মন খারাপ। এতদিন একসাথে ছিলাম জঙ্গলের গভীরে স্বল্প নেটওয়ার্ক জোনে। আজ সবাই একটু বাদেই যে যার মতন চলে যাবে নিজের নিজের শহরে। ভোরবেলা আগুনের চারপাশে বসে গল্প করছিলাম আমরা। আমাদের মনের মতন ওয়েদারটাও যেন আজ একটু বিষণ্ণ। প্রায় 7টা বাজতে চললো, 6:48 বাজে এখন। খুব একটা যে বিশাল কিছু আলো ফুটেছে তা নয়, আলো আলো হয়েছে। ডিসেম্বর মাস, এখন 8 তারিখ আজকে। এবার এই আলোতে পাখি যে কল, সেটা শুনে আমরা বুঝতে পারি, বা আমরা দেখতেও পারবো একদম কাছে এলে, কিন্তু ছবি ভালো হয় না এই আলোটায়। একদম সূর্যের আলো না উঠলে ছবি ভালো হবে না। আর সেইভাবে জঙ্গল জাগেও নি, মানে অত পাখির আওয়াজ এখনো শোনাও যাচ্ছে না, সেটা শোনা যাবে আরও একটু পরে। তো এই যে শকুনের যেখানে আমরা শকুন পয়েন্ট আর কি, ভালচার পয়েন্ট বলছে, সেখানে যেটা আমরা যাব, সেটার আবার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু যারা সকালবেলা যাবেন সেটাই সব থেকে ভালো, কারণ আর্লি মর্নিং গেলে শকুনগুলো এক জায়গায় বসে আছে, এরকমভাবে দেখা যায়। এবার সকালে যারা সাফারি করছেন তারাও সেটা ওইভাবে দেখতে পাবেন, কিন্তু যদি একটু বেলা করে আমরা যাই তাহলে আবার ওগুলো আকাশে উঠতে শুরু করে দেয়। কালকে আমরা রেড হেডেড ভালচার দেখেছি, দুটো জায়গায় দুটো করে 4টে দেখেছি, উঠছিল, যেহেতু বেলা হয়ে গেছিল। বেলা হলেই কিন্তু শকুনরা আকাশে উঠতে শুরু করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের সবসময় যদি বসে থাকা অবস্থা দেখতে হয়, তাহলে আমাদের সকালবেলাটাকে টার্গেট করতে হবে। টুকটাক পাখি দর্শন হলো। এরপর আমাদের নিয়ে যাবার জন্য সাফারি গাড়ি এলো, আমরাও চেপে বসলাম। প্রথম গন্তব্য ব্রেকফাস্ট পয়েন্ট পিপারটোলা। ওখানে সকালে পোহা খেলাম সবাই, আর সাথে খেলাম গরম গরম চা। এরপর হিনতা রেঞ্জের দিকে যাচ্ছি। ওদিকেই ভালচার পয়েন্ট দেখে আবার মাদলা রেঞ্জ হয়ে ব্যাক করব। কোথাও ঘন জঙ্গল, আবার কোথাও ঘাসের বন। এই সময়ে সকালের মেঘ কেটে গিয়ে বেশ আলো ফুটেছে। ঝকঝকে রোদ না উঠলেও একটু মরা আলোয় বেশ সুন্দর লাগছে এই গ্রাসল্যান্ড। এটাও কিন্তু টাইগার টেরিটরি। পান্নায় এই হিনতা রেঞ্জ এবং মাদলা রেঞ্জে প্রচুর টাইগার সাইটিং হয়। যদিও আমরা শকুন দেখতে চলেছি, তাও চোখ কিন্তু ঘাসের জঙ্গলে নিবদ্ধ রেখে চলেছি, কারণ কখন টাইগার দেখা যায় কেউ বলতে পারে না। গাছের ওপরে এক শিকড়া পাখি নজরে পড়ল। সে কড়া চোখে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। আকারে ছোট্ট এই শিকড়া পাখির বাংলা নাম তিকড়েবাজ। ভালচার পয়েন্ট পেছনেই এই ক্লিফগুলোতে প্রচুর মানে টোটাল কাউন্ট করলে মোটামুটি 100 ওপরে হবে, আমরা যতটা দেখছি আর কি। আজকে এখনও 9:30 প্রায় বাজে, এখনও অতটা বেশি রোদ ওঠেনি, যার জন্য শকুনগুলো আর কি এখানেই বসে আছে আশেপাশে। আদারওয়াইজ যখনই রোদ পড়বে ওরা কিন্তু মাথার উপরে চক্কর কাটা শুরু করবে। একটু আগে চক্কর কেটেছিল, একটু আগে কিছুক্ষণ সময়ের জন্য আর কি ওরা শুরু করেছিল, বাট এখন আবার আগের মতন বসে পড়েছে পেছনটা। জায়গাটা এমনি দেখতেও বেশ সুন্দর, প্রচুর গাড়ি আসছে ভালচার পয়েন্টে আর কি, দাঁড়াচ্ছে কিছুক্ষণ। যারা এমনি নর্মাল ট্যুরিস্ট বা যাদের সাথে হয়তো ক্যামেরা বাইনোকুলার নেই, তারাও কিন্তু এখানে দাঁড়াচ্ছে, ছবি টবি তুলছে।
হীনতা গেট থেকে ঢুকে আর কি ভালচার পয়েন্টটা কাছাকাছি পড়ে। আমরা তো এই মাদলা গেট দিয়েই বেরোবো, আবার এখান থেকে ব্যাক করব আবার আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, সেখান থেকে আবার আমরা মাদলা গেট দিয়ে বেরোবো। এখানে আমরা বেশ কিছু আলাদা আলাদা রকমের শকুন দেখতে পাই। মূলত আমি এখন যা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে ইউরেশিয়ান গ্রিফন ভালচার এবং ইন্ডিয়ান ভালচার। আপনারা যারা 90s কিডস তারা হয়তো শকুন আশেপাশে ছোটবেলায় বেশ কিছু দেখেছেন। আমি তো ছোটবেলায় অনেক শকুন দেখেছি। আপনার কখনো মনে হয়নি যে আশেপাশে শকুনগুলো হঠাৎ করে হারিয়ে গেল কি করে? এভাবেই প্রকৃতি থেকে একটা একটা করে জিনিস মানুষের অগোচরে বা গোচরেও হারিয়ে যাচ্ছে। শকুন মূলত নষ্ট হয়েছে ডাইক্লোফিনাক ওষুধের জন্য, যেটা গবাদি পশুর ওষুধ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়েছে। যে কোনো প্রাণী সাধারণত দুটো কারণে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এক হচ্ছে তার হ্যাবিটেট লস এবং 2 নম্বর হচ্ছে খাদ্যের অভাব। শকুনের ক্ষেত্রে কিন্তু হ্যাবিটেট লস সেরকম হয়নি। শকুনের ক্ষেত্রে খাদ্যটা একটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই জায়গাটায় প্রচুর শকুন রয়েছে, তারা সারাদিন এখানে বসে থাকে, মাথার ওপর ওড়ে, মিলন করে, ঘর বানায়, সবকিছুই এখানে হয়। আসুন এদের দেখতে দেখতে শকুন সম্পর্কে মজাদার কিছু তথ্য জেনে নিই। শকুন হলো প্রকৃতির পরিষ্কার কর্মী। শকুন মৃত প্রাণী খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে এবং অ্যানথ্রাক্স জাতীয় যে মারাত্মক অসুখগুলো হয় সেগুলো আটকাতে সাহায্য করে। শকুনের হজম ক্ষমতা কিন্তু অবিশ্বাস্য। তার পেটের অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটা মারাত্মক ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ হজম করতে পারে। শকুন দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে পারে খুব কম শক্তি খরচ করে। শকুন কয়েক মাইল দূর থেকেই শিকারের অবস্থান বুঝতে পারে। তার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। বিপদের সময় শকুন তার পেটের খাবার উগড়ে ফেলে শত্রুকে দূরে সরিয়ে দেয় এবং দ্রুত পালিয়ে যায়। শকুন কিন্তু দুনিয়ার দ্রুততম খাদক। মাত্র 20-30 মিনিটে একটি মৃত প্রাণী সে সম্পূর্ণভাবে খেয়ে ফেলতে পারে। আমাদের রামায়ণেও কিন্তু শকুনের উল্লেখ রয়েছে। বলুন দেখি রামায়ণের কোথায় শকুনের উল্লেখ করা হয়েছে? ভালচার পয়েন্ট ঘুরে আবার আমাদের ফেরার পালা। এবার আর কোথাও না থেমে একেবারে চললাম মাদলা গেটের দিকে। প্রথম দিন এই গেট দিয়েই ঢুকেছিলাম, এবারে এই গেট দিয়েই বেরোচ্ছি। যদিও রাস্তায় পাখি দু একটা যে চোখে পড়ছিল না তা নয়। প্রথম দিন এই গেট দিয়েই ঢুকেছিলাম, এবারেও এই গেট দিয়েই বেরোচ্ছি। তবে জঙ্গলকে বিদায় জানাবার সময় এখনো আসেনি। জঙ্গল থেকে বেরিয়ে কর্ণাবতী নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে গিয়ে ওখানে সকলের সাথে দেখা হলো। ক্লোজিং সেরিমনি হলো। কে কি পাখি পেয়েছে সেই নিয়ে আলোচনা চললো। So, I have done quite a few surveys with WNC and otherwise. What I felt is the way they did, ensuring every vehicle has a water bottle, every basic amenities like bed, हमारे यहाँ instead of those पत्ता हमारे यहाँ মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গা এবং পান্না টাইগার রিজার্ভের এই যে গল্প এতদিন ধরে এতগুলো পর্ব জুড়ে দেখালাম, আজকে তার সমাপ্তি।
একটু মন খারাপ করছে। বিশেষত এত সুন্দর একটা জঙ্গল থেকে আজকে বিদায় নিতে হবে। সার্টিফিকেট পেয়েছি, যেরকম প্রত্যেকটা সার্ভে শেষেই আমরা সার্টিফিকেট পাই সেরকম। খাওয়া দাওয়া হলো, এরপর আবার জঙ্গলে ঢোকার পালা। অন স্পট আমরা 6 জন একটা সাফারি গাড়ি বুকিং করলাম, পারমিট জোগাড় করলাম। সবার মোট 6,500 টাকা পড়েছিল। আমার ফেরার ট্রেন হচ্ছে রাত্রিবেলা, বোধহয় 11:30 দেখতে হবে আমাকে এক্স্যাক্ট টাইমটা। এখন যেহেতু অনেকটা টাইম ফাঁকা আছে, সেই জন্য সবাই মিলে যতজন আছি তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর কি আছেন এখানে সাফারিতে, আবার কিছু সংখ্যক লোক বাড়ি চলে গেছেন। তো আমরা সবাই মিলে সাফারি করবো আর কি। এখানে পরপর সাফারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা এতদিন তো জঙ্গলের মধ্যে হেঁটে ঘুরছিলাম, সাফারি করিনি। তো সাফারিতে ওই একটু বেশি এরিয়া কভার করা যায়, কিন্তু ইনডেপথ সেইভাবে হেঁটে জঙ্গল ঘোরার আলাদাই মজা। যাই হোক, এটাও একটা অন্য রকমের ব্যাপার। আমরা অন দ্য স্পট বুকিং করছি, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের সাথেই কাজ করছিলাম এতদিন, তো আমাদের বুকিং পেতে এমনি অসুবিধা হয়নি। আপনারা অবশ্যই যারা বাইরে থেকে আসবেন, ইচ্ছে করলে আগে থেকে বুকিং করে আসলেই ভালো হয়। অন দ্য তারপর আবার মাদলা গেট দিয়েই ভেতরে ঢুকলাম। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে জঙ্গলের ভেতরে এতদিন থাকার পর আবার সাফারি করার কি মানে। সাফারি দুটো কারণে করলাম। 1 নম্বর, যে সাফারিতে আমরা গাড়ির সাহায্যে অনেকটা এরিয়া ঘুরে কভার করতে পারি, তাই সাইটিং হবার চান্স অনেকটা বেড়ে যায়। সাফারিতে মানুষ সাধারণত পশু দেখতেই আসেন, মেন ফোকাসটা বাঘ ভাল্লুকের উপরেই থাকে। আর আমার সাফারি করার আরো একটা কারণ হচ্ছে, আমার ফেরার ট্রেন ছিল রাত্রি 12:15 নাগাদ কাটনি থেকে। এতটা সময় আমি বসে থেকেই বা কি করব, তাই ভাবলাম সবার সাথে সাফারিটা করেই আসি। একটা পয়েন্ট পর্যন্ত পৌঁছেছি, এখানে বোটিং করা যায়। এই জায়গা, এটা কেন নদীরই ধারে, কিন্তু সাফারি এখনো পর্যন্ত সেরকমভাবে সাকসেসফুল কিছু হয়নি, ফ্লপই বলতে গেলে। কিছু সেরকম দেখিনি, জঙ্গল বেশ শান্তশিষ্ট, চুপচাপ। দেখা যাক, আরও কিছুটা সময় বাকি আছে যদি কিছু হয়। এখানে সাধারণ ট্যুরিস্টদের জন্য, এই যে এখানে টয়লেটের জায়গা, সাধারণ ট্যুরিস্ট যারা আসেন আর কি, সাফারি করেন, তারা তো জঙ্গলে এমনি হেঁটে ঘুরতে পারেন না, কিন্তু তারা এই জায়গাগুলোতে, যেরকম ব্রেকফাস্ট পয়েন্টে আমরা ছিলাম, ব্রেকফাস্ট পয়েন্ট বা এখানে টয়লেটের জায়গা, এইসব জায়গাগুলোতে নামতে পারেন। নেমে তারা আর কি একটু হাঁটাহাঁটি বা বোটিং করা, ব্রেকফাস্ট করা, টয়লেট করা ইত্যাদি করার জন্য নামা যেতে পারে। এই এখানে বোটিং করেও কিন্তু বাঘ দেখা যেতে পারে। বিকেল বেলার দিকে যদি বাঘ জল খেতে আসে, তাহলে বোটে করে দূর থেকে সেই বাঘের ছবি তোলা যায়। বোটিং আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই, এখানে এসে বুকিং করলেও হবে। 6 জনের জন্য খরচ 900 টাকা, 4 জনের জন্য খরচ 600 টাকা। 10 থেকে 15 মিনিট আপনি নৌকোয় কর্ণাবতী নদীতে ঘুরতে পারবেন। সাফারিতে তেমন কিছু চোখে পড়ছিল না, সাম্বার হনুমান আর চিতল বাদ দিয়ে। তবে আসল চমকটা ছিল অনেক পরে। যখন আমরা ফেরার পথ ধরব, তখনই হঠাৎ গাছের আড়ালে মাটিতে দেখলাম এক লেপার্ড, দারুণ ক্যামোফ্লেজ করে বসে আছে। সার্ভেতে লেপার্ড না দেখলেও লেপার্ড দেখে হনুমানের অ্যালার্ম কল শুনেছিলাম, কিন্তু চোখে দেখতে পাইনি। এবারে সাফারিতে সেটা পুষিয়ে দিল পান্নার জঙ্গল। সত্যি আমার দেখা অন্যতম সেরা জঙ্গলগুলোর মধ্যে একটা হলো এই পান্না। এত ভালো বায়োডাইভার্সিটি এবং এত রকমের পশু পাখির সাক্ষাৎ পেলাম যে মন ভরে গেছে।
আপনারা যারা সবকটি পর্ব ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরও অশেষ ধন্যবাদ। এই পর্ব যদি ভালো লাগে বা এই সিরিজ কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন।